আমার নাম রাজীব। আমি পেশায় একজন সাধারণ কৃষক। আমার আগে পিছে আমাকে দেখার কেউ নেই। আমি একাই গ্রামের সেই কুঠিরে বসবাস করতাম। কারণ আমার বাবা মা গত হয়েছে অনেক বছর আগে। আমি আমার নানির কাছে বড় হয়েছি এবং নানি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে। একদিন আমার সঙ্গে এমন এক ঘটনা ঘটে, তারপর থেকে আমার জীবন এমনভাবেই পাল্টে গিয়েছে যে আগে আমাকে কেউ খোঁজ খবর করতো না, এমনকি আমার নিজের বলতে কেউ ছিলও না। একা কিছু খেলে খেতাম, না হলে না খেয়ে ঘুমিয়ে পড়তাম। এরকম পরিবেশ থেকে এখন এমন পরিস্থিতি হয়েছে, আমার বাড়িতে পাকা দালান উঠেছে এবং সেই সঙ্গে আমি এখন স্বাবলম্বী হয়ে উঠেছি। আমার খোঁজ করার মতো এখন অনেক লোকে আছে, কিন্তু সেটা শুধুমাত্র একজনের জন্যই সম্ভব হয়েছে। সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র রোকসানার জন্য। রোকসানা এই জগতে কেউ ছিল না, সে অন্য কোনো জগৎ থেকে এসেছিল আমার জীবনে। এবং সেদিন যখন আমি তাকে কুড়িয়ে পেয়েছিলাম, সে অন্ধকার রাত আমার জীবনের অনেক অংশ বদলে দিয়েছিল। সেদিন আমি এক জায়গা থেকে ফিরছিলাম দাওয়াত খেয়ে, এবং আমি সেখানে যেতে চাইনি, কিন্তু আমার এক বন্ধু আমাকে জোর করেই সেখানে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে ফিরতে আমার বেশ রাত হয়েছিল এবং আমি একাই এসেছিলাম। যে রাত্রে আমার জীবনে আসে রুকসানা, এবং যে কিনা আমার জীবনের সম্পূর্ণটাই পাল্টে দিয়েছে। আমি ছোটবেলা থেকে খুব কষ্ট করে বড় হয়েছি এই গ্রামের মাটিতে। আমার বয়স যখন 7 বছর ছিল, আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর তার 2 বছর পর আমার মাও আমাকে ছেড়ে চলে যায়। তারপর আমার দাদি অথবা চাচাদের মধ্যে কেউ আমাকে রাখতে চায়নি। আমার নানি আমাকে কোলে পিঠে করে ওই সময় থেকে মানুষ করেছে, খাইয়ে দাইয়ে। আমার মাও আমাকে দেখতে পারতো না। আমি নানির কাছেই থাকতাম, নানির কাছেই ঘুমাতাম, সব কিছু করতাম নানির কাছে। এমনকি আমার নানা মাঝে মধ্যে আমাকে নানান কথা শোনাতো, কিন্তু আমার নানি কখনো আমাকে একা ছাড়েনি, আমাকে সবসময় হাত ধরে বড় করেছে। আমার মামারা মাঝে মধ্যে আসলে নানান ধরনের কথা বলতো, অপয়া হ্যান এই ধরনের কথাবার্তা, কিন্তু তাতে আমি মোটেও মন খারাপ করতাম না। শুরুতে এমনটা হতো। সেই মামারাই এখন আমার আগে আগে পিছে ঘোরার চেষ্টা করে এবং মনে করে যে আমি অন্যান্য সকলের থেকে হয়তো সুপিয়ার কিংবা অনেক টাকা পয়সার মালিক হয়েছি, কিন্তু সব কিছুই সম্ভব হয়েছে সেই পরীটির জন্য, রুকসানা পরী, যে কিনা আমার জীবনের সমস্ত অংশ জুড়ে রয়েছে। আজকে আমি শোনাবো আমার জীবনের ঘটনা। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি এম স্টোরি বক্সে নতুন আরও একটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে মিজু আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন এম স্টোরি বক্স। স্টোরি বক্সের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব কৃষক ছেলে রাজীবের জীবনের ঘটনায়। আমি আমার নানি বাড়িতে বড় হয়েছি। নানি বাড়িতেই আমার সমস্ত কিছু। নানির ঘরের পাশে ছোট্ট একটা ঘর ছিল ভাঙাচোরা, সেই ঘরে আমি থাকতাম এবং সেই ঘরের ছোট থেকে মানুষ হয়েছি। আমার মামারা আমাকে দেখতে পারতো না, কিন্তু তবুও দাঁত কামড়ে এখানে পড়ে আছি। আমার নানার সঙ্গে মাঝে মধ্যে আমি মাঠের কাজ করতাম এবং সমস্ত কাজ নানাই আমাকে দিয়ে করাতো। আমি একজন কৃষক বলা চলে আর কি। ছোটবেলা থেকে পড়াশোনা এগুলো কিছু হয়নি, যার পেট চলে না তার আবার পড়াশোনা। ওই দিনকে আমার নানা আমাকে বলল যে মাঠ থেকে দ্রুত ঘাসগুলো নিয়ে তাড়াতাড়ি গরুকে খেতে দিতে। বাড়ির সমস্ত কাজ আমি নিজে এক হাতে করতাম। আমার 2 মামা ছিল, 2 মামাই শহরে চাকরি করত, গ্রামে খুব কম আসতো। তবে আমি তাদের জমিতে ভাগ বসাই কিনা সেই জন্য তারা আমাকে কখনোই ওরকমভাবে স্বীকৃতি দেয়নি, কিংবা ভাগিনা হওয়ার যে একটা জিনিস আছে সেগুলো আমাকে কখনোই কোনো পিন প্রোভাইড করেনি তারা। আর পড়ালেখা তো দূরের কথা, নানা আমাকে দিয়ে সবসময় খাটাতো এবং বাড়ির বেশিরভাগ কৃষিকাজই আমি একা করতাম। বেশ কিছুদিন হয়েছে নানা বিছানায় পড়ে গিয়েছে আর কি, মানে তিনি আর আগের মতো কাজ করতে পারেন না, সেহেতু মাঠের সমস্ত কাজ আমার হাতেই ছেড়ে দিয়েছে। নানার বেশ জমিজমা ছিল, এই জমিজমা থেকে আমি যে কিছু অংশ পাবো সেটা তো আর আমাকে সে ঠকাতে পারবে না, কারণ আমার মায়ের জমি যেত, সেহেতু নানার কিছু জমি আছে যা কিনা আমি নিজে চাষ করি এবং সব ফসল মামারা ভাগযোগ করে নেয় আর কি, আর আমাকে কিছু টাকা দেয়। এভাবে আমার দিনকাল কাটছিল। ওই দিনকে আমার এক বন্ধুর বিয়ে ছিল। ওই সময়টাতে বিয়েটা আবার রাত্রে হলো, কারণ হচ্ছে বাল্যবিবাহ ছিল। যাকে বিয়ে করবে মেয়ের বয়স তখনও 18 বছর পূরণ হয়নি, 14-15 বছর বয়স হবে। তো আমি সেদিনকে যাওয়ার জন্য তাড়াতাড়ি মাঠের কাজ করে আমি চলে এসেছিলাম। আমার শুনতে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ হচ্ছে মাঠে অনেক কাজ ছিল, আর রাত্রেবেলা গেলে রাত্রে থেকে পরের দিন সকালবেলা বউ নিয়ে তারপর রওনা দিতে হবে। আস্তে আস্তে প্রায় দুপুর, তাতে করে আমার জমিতে সেচ দেওয়া হবে না।
জমিতে সেচ দিতেই হবে যেভাবেই হোক, আরেক জমিতে প্যাক দিতে হবে, সব মিলিয়ে ফসলের বেশ কিছু কাজ আছে। তো এগুলো ফেলে আমি যে যাব, না, প্রথমে রাজি হলো না। আমি আমার বন্ধুকে বললাম যে না, তুই চলে যা, আমি বিয়ে শাদিতে যাব না, তোরা তাড়াতাড়ি এখান থেকে চলে আসিস, আগামীকালকে বউ দেখতে যাব, তারপর না হয় একদিন মেলানি ভাঙতে যাবে না, সেই সময় যাব। আমার খুব কাছের বন্ধু ছিল, ছোটবেলায় আমরা একসঙ্গে বড় হয়েছি, এবং আমি তো আমার বাপের অঞ্চলে থাকতাম না, আমি থাকতাম আমার নানার অঞ্চলে, এবং সেখানে থেকে সকলের সঙ্গে আমার মোটামুটি পরিচয়। তো আমাকে বলল যে তুই না গেলে শালা বিয়েই করব না। আমি বললাম যে দেখ, একে তো আমার যাওয়ার ইচ্ছে নেই, টাকা পয়সা তো আমার হাতে নেই, তারপর আমার নানা খ্যাচ করতেছে, আজকে তাড়াতাড়ি মাঠ থেকে চলে আসছি, বিকেল আমাদের ওই জমিতে সেচ দিতে হবে, আবার আরেক জমিতে প্যাক দিতে হবে, অনেক কাজ আছে, আগামীকালকে আসলে দেখা যাবে কি। তা বলে তখন আমাকে থামিয়ে দিয়ে বলল, ধুর শালা, এরকমটা কোনো কিছুই হবে না, তুই চল। তো এক প্রকার জোর জবস্তি করেই সেদিনকে বিকেলের দিকে আমাকে নিয়ে এবং আরও কিছু বন্ধুবান্ধব নিয়ে আমরা বিয়ে করতে চলে গেলাম আর কি। তো যে বাড়িতে বিয়ে ছিল সেটা আমাদের গ্রাম থেকে প্রায় 7-8 গ্রাম পর একটা জায়গা, আমাদের উপজেলার পরে অনেক বড় একটা গ্রাম, তো সেই গ্রামে বিয়ে ছিল। তো গোপন বিয়ে যেহেতু, সে তো রাত্রেবেলা হবে, এটা স্বাভাবিক বিষয়। তো সেই বিয়েতে আমি গেলাম। যাওয়ার পর আমি তো সেখানে বসে আড্ডা দিচ্ছিলাম, পাশাপাশি কিছু বেইন ছিল, বেইনদের সঙ্গে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। এবং গ্রামের বিয়ে তো সাধারণত যা করে আর কি। তো ওদের মধ্য থেকে একটা বেইন খুব সুন্দর ছিল, তো সেই বেইনের সঙ্গে আমরা হাসি ঠাট্টা করছিলাম আর কি। এবং রাত্রেবেলায় বিয়ের কাজ সম্পন্ন হলো, তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছু করার পর আমি চলে আসলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পর সাধারণত গ্রাম্য বিয়েতে যেটা হয়, বরের হাত পা ধোয়াতে আসে, বাট এটা তো ওরকমভাবে সাজানো গোছানো বিয়ে না, বাড়ির ভিতরে ছোটোখাটো একটি স্টেজ করে সেখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে করে কেউ টেন না পায় আর কি। তো শালিরা, আমার বন্ধু শালি যে ছিল, তার মানে বেইন আর কি, তারা আসলো হাত ধুইতে। তো এক বেইনকে আমাকে দেখে খুব পছন্দ হলো, তো সে আসলে মোটামুটি সুন্দর ছিল। তো তার পিছন পিছন ঘুরতে লাগলাম আমি। তো এক পর্যায়ে পরে শুনলাম যে বেইন নাকি বিবাহিত। তো পরে আমার আর মনোযোগ ওখানে থাকলো না, আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে। তো খাওয়া দাওয়া শেষ, সমস্ত কিছু শেষ। এখন এর মাঝখানে আমাদেরকে শুইতে দিতে হচ্ছে একটা খাটে, তার ভিতরে হচ্ছে 5 জন 16, কিন্তু সেই খাটে 2 জন শোয়ার মতো জায়গা নেই। তা আমি তখন আমার বন্ধু আর একটা বন্ধুকে বললাম, দোস্ত চল আমরা বাড়ি ঠিক চলে যাই, সমস্ত কাজকান্ত হয়ে গেছে। আর এখান থেকে খুব বেশি দূরে না, এই কোনাকুনি রাস্তা দিয়ে গেলে আমরা মোটামুটি 1-1.5 ঘন্টার ভিতরে হাইটে চলে গেলাম, বাড়িতে পৌঁছা যাব। তখন রাত 11টা কি 11:30 বাজে। তো দিন কি আমার এই বন্ধুর প্রথমে বলল কি যে আচ্ছা ঠিক আছে চল, তো বাড়ির সামনে এসে তখন দাঁড়ায় থাকলাম। তো তখন বলল যে এত দূর হাইটে যাব, খাওয়া দাওয়া করে এখন ঘুমাইতে মন যাইতেছে, দরকার হলে পাটি একটা বিছায় নিচে শুয়ে থাকবো, তাও এই রাতে যাওয়া যাবে না। তো আমি বললাম যে তুই থাক, তাইলে আমি একটাই চলে যাই। তো ওই সময়টাতে আমার যে বন্ধু ছিল, বর যে ছিল, ও তো আমাদের এখানে ঘুমাইছে, কারণ হচ্ছে আর ঘুমানোর কি আছে, মাত্র কয়েক ঘন্টা আর কি, রাত 12টা 1টা পর্যন্ত অনুষ্ঠান হবে, গল্প আড্ডা হবে, সমস্ত কিছু হবে। তো সে তো ওরা তো ঘুমাবে না। তো আমাকে বললো কি যে তাড়াতাড়ি তুই যাবি যেহেতু চলে যা, তোকে আমরা আটকাবো না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে চলে যাই। আর রাস্তা যেহেতু খুব বেশি দূরে ছিল না, 1-1.5 ঘন্টা হাঁটলে আমি চলে যেতে পারবো, আর যদি রাস্তায় ভ্যান পেয়ে যাই তাহলে তো হয়েছেই। তো আমি ওই সময়টাতে ওই রাস্তায় যখন উঠলাম, দেখলাম একটা ভ্যান আমাদের উপজেলা শহরের দিকে যাচ্ছে। উপজেলা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের গ্রাম। তা আমি তখন পেয়ে গেলাম ভ্যান, তার মানে এখন আমাকে আর কি আটকা, আমি এমনি তো আসতেছিলাম না। সকাল হইলে এখান থেকে ওরা বের হইতে দেরি করবে, প্রায় 9টা-10টা বাজে বের হবে, বাড়িতে যেতে যেতে 11টা বাজবে। তার থেকে বরঞ্চ আমি এখনই বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে আমি 5টা বাজে 6টা বাজে যদি হইতে যাই, তাহলে আমার সমস্ত কাজ হয়ে যাবে, নাহলে আবার বেশি প্যারা দেয়। আর তাছাড়া ফসলের একটা অংশের ভাগ আমারও আছে, ভালো ফসল না হলে সমস্যা আছে। তো সেদিন না পরে আমি তখন সেই ভ্যানে উঠে পড়লাম। উঠে আমাদের যে উপজেলা বাজার পর্যন্ত আছে, প্রায় 7 কিলোমিটার রাস্তা, সেই 7 কিলোমিটার রাস্তা আমি বাজার পর্যন্ত আসলাম। এবং ওইখান থেকে আমাকে হেঁটে 2 কিলোমিটার মতো আমাদের বাড়ি পর্যন্ত যেতে হবে। এই পাকা রাস্তাটা সামান্য আগা পর্যন্ত, মানে সামনে পর্যন্ত পাকা গেছে, তারপর সম্পূর্ণটা কাঁচা রাস্তা, এবং সেই কাঁচা রাস্তা দিয়ে হেঁটে আমাকে বাড়ি পর্যন্ত যেতে হবে আর কি। তো তাতে আমার কোনো সমস্যা ছিল না, যেহেতু রাত্রেবেলায় বিবাহ ছিল, আমাদের কাছে টর্চ লাইট ছিল, একজনের কাছ থেকে একটা টর্চ লাইট নিয়ে আসছিলাম, এবং সেটা নিয়ে আমি হেঁটে চলে যাব, সেটাই আমি মনস্থির করলাম। তো আমি হাঁটতে শুরু করলাম ওই কাঁচা রাস্তা ধরে। কাঁচা রাস্তার কিছু দূর পথ হচ্ছে গিয়ে লোকালয় আছে, এবং লোকালয় শেষ হওয়ার পরে প্রায় আধা কিলোমিটার মতো রাস্তা, শুধুমাত্র দুই পাশে ফসল জমিন, তাল গাছ এবং ফাঁকা মাঠ, কোনো বাড়িঘর দোয়া নেই, এরকম একটা জায়গা। তো এরকম একটা জায়গা দিয়ে আমি হাঁটতে শুরু করলাম। আর আমি তো ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, এসব বিষয় নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না, বা ভূত প্রেত এসব জিনিস নিয়ে আমি তেমন কোনো ভয় পেতাম না। ছোটবেলা অবশ্য অনেক গল্পগুজব শুনেছি বা ভূত প্রেত নিয়ে, তবে এরকম কোনো মাথা ব্যথা আমার ছিল না। তা আমি তখন ওইটা নিয়ে হাঁটতে শুরু করলাম আর কি, টর্চ লাইট নিয়ে ওই জায়গাতে হাঁটছিলাম আর গান গাইতে গাইতে যাচ্ছিলাম। এবং এরকম সাধারণত আমরা এরকম করি,
যে ফসলের মাঠের মানে আমরা অনেক রাত্রেবেলা মাঠ থেকে বাড়িতে ফিরি, তখনও কোনো সমস্যা হয় না। তো আমি আমাদের গ্রামের সীমানায় প্রবেশ করে ফেললাম। এখন তো আর কোনো ভয় নেই। আমি হাঁটছি, তখন রাত প্রায় 12:30টার বেশি বাজে, তো 1টার কাছাকাছি বেজে গেছে মধ্যরাত। আকাশে তখন হালকা জ্যোৎস্না উঠেছে, মানে জ্যোৎস্না ডুবে যাওয়ার প্রাণ পড়ে আর কি। এ পাশে ও পাশে ওই জ্যোৎস্নায় পথ দেখা যায় না, টর্চ লাইট করে আমি আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। তো হাঁটার এক পর্যায়ে আমি যখন বাড়ির কাছাকাছি চলে আসব, এবং ওইখান থেকে আমাদের লোকালয় গ্রামের বাড়িঘর শুরু হয়েছে মনে হয় আর সামান্য 300 মিটার সামনে। তো ঠিক সেই মুহূর্তে এখানে একটা বাবলা গাছ আছে, খুবই পুরাতন একটা বাবলা গাছ, এবং ওই গাছের গোড়ায় একটা মেয়ে পড়ে আছে অচেতন হয়ে। তা আমি সঙ্গে সঙ্গে তার কাছে এগিয়ে গেলাম দূর থেকে। আমি প্রথমে ভয় পেলাম, লাইটটা যখন মারলাম তখন দেখলাম কি যে এটা একটা মানুষ এবং একটা মেয়ে সেখানে অচেতন হয়ে পড়ে আছে, এবং মেয়েটার শরীরে হচ্ছে গিয়ে বেশ কয়েকটা জায়গায় আহত, মানে রক্ত বের হচ্ছে। যেমন হাতে সে এমন একটা জামা পরেছিল যে আমার এই উরুর এখানে, কাঁধের এখানে দেখা যাচ্ছিল যা ছিঁড়ে গেছে, এবং কেউ একজন তাকে গুরুতরভাবে আহত করেছে। কিন্তু এরকমটা কে করেছে বা কিসের জন্য করেছে সেটা তো আমি বুঝতে পারছিলাম না। আমি তখন বেশ খানিকটা ঘাবড়ে গেলাম। তারপর মেয়েটার কাছে গিয়ে গেলাম, ভয়ে ভয়ে গিয়ে আমি তখন তার চেহারায় লাইট মারলাম, দেখলাম দেখতে শুনতে বেশ সুন্দরী মেয়ে, এবং খুবই ভালো পরিবারে দেখে মনে হচ্ছে, জামা কাপড় সবকিছু ভালো পরিবারে দেখে মনে হচ্ছিল। তো ঠিক সেই মুহূর্তে আমি সেই মেয়েটাকে ডাকার চেষ্টা করলাম। তারপর ওই পাশে হচ্ছে গিয়ে হাতালের মধ্যে পানি ছিল, সমস্ত জমিতে সেচ দিছে কিছুদিন আগে, পানি তখন ছিল, সেখান থেকে একটু পানি তুলে নিয়ে আমি তার মুখে মারলাম। তো মুখে মারার পর সে তখন হালকা একটু রিয়াকশন দিল, তখন বুঝলাম যে সে জীবিত আছে। তো আমি তখন তাকে উঠানোর চেষ্টা করলাম, কিন্তু সে চোখ মেলে আবার চোখ বন্ধ করে ফেললো। সে আর উঠছিল না। এই মুহূর্তে তাকে আমি কি করব, এখানে ফেলে চলে যাব? রাত এখন গভীর হয়েছে, এরকম একটা মেয়েকে এখানে এরকম একা একা ফেলে চলে যাব? আমি তখন ভাবলাম যে কি করব। তারপর তুলে নিয়ে আমি ভাবলাম যে তিমতা পর্যন্ত নিয়ে যাই, ওখানে তিমতার দোকান যদি খোলা থাকে তাহলে কিন্তু ওরা তো আমাকে সন্দেহ করবে। তার থেকে বরঞ্চ একটা ভালো কাজ করি, এটাকে ফেলে চলে যাই, আমি যা হওয়ার হবে। তো ওইটা ভেবে আমি তখন হাঁটতে শুরু করলাম। তো এক পর্যায়ে আমি যখন হাঁটছি, ঠিক সেই মুহূর্তে দেখলাম সেই মেয়েটি আমার পেছন পেছন আসছে এবং আমাকে ফলো করছে আর কি। আমি পেছন দিকে লাইট মেরে হঠাৎ করে অবাক হয়ে গেলাম। কি ব্যাপার, মেয়েটি এরকম হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো কিসের জন্য? এতক্ষণ তাকে ডাকার চেষ্টা করলাম কিন্তু সে উঠলো না, কিন্তু আচমকা সে লাফিয়ে এরকম উঠে গেল, কিছুই বুঝতে পারছিলাম না। আমি তখন মেয়েটাকে বললাম, কে আপনি এবং এখানে এইরকমভাবে পড়ে আছেন কিসের জন্য? মেয়েরা তখন বললো, আমাকে একটু সাহায্য করুন, আমি খুব বিপদে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন। আমি তখন বললাম যে কি সাহায্য? সে কোনো কথা বললো না আমাকে, এবং না বলে সে হচ্ছে কি আমার দিকে গিয়ে আসলো এবং আমার কাছাকাছি এসে ঠিক আমার শরীরের উপর শুয়ে অজ্ঞান হয়ে গেল আর কি, মানে তার চেতন ছিল না। তো কেন সাহায্য করুন বা কিসের জন্য করুন, কি হয়েছে এই বিষয়ে আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমি তাকে কোলে তুলে নিলাম এবং নিয়ে সেখান থেকে বাড়ি পর্যন্ত আমি কোলে করে নিয়ে চলে আসলাম। এবং ওই মেয়েটা শুধুমাত্র উঠে আমাকে জাস্ট এই কথাটাই বলল যে সাহায্য করুন। মেয়েটার চোখ তখন আমি দেখতে পাইনি, তার চোখ ছিল নীলবর্ণ এবং মেয়েটাকে দেখতে খুব সুন্দর ছিল। ওই রাত্রেবেলা বোঝা যাচ্ছিল না, মুখে ঢুকে মাটি চুটি লেগেছিল। তো ওকে আমি বাড়িতে নিয়ে আসলাম। আনার পর যখন আমার নিজের খাটে, যেখানে আমি ঘুমাই আর কি, ওখানে আমি ওকে শোয়ালাম। শোয়ানোর পর ও হচ্ছে কি অচেতন অবস্থায় ছিল। তারপর ওর হাতে মাটি লেগেছিল, সেই মাটিগুলো পরিষ্কার করলাম। আর কিছু জায়গায় হচ্ছে গিয়ে একটু ক্ষত হয়েছে, সেই ক্ষত জায়গা আমি পরিষ্কার করে দিতে লাগলাম। তো ওইখানে স্যাবলন লাগিয়ে দিলাম। আমার নানার ঘরে এই জিনিসপাতিগুলো থাকতো, নানার কাছ থেকে স্যাবলন লাগিয়ে দিলাম এবং তাকে বললাম যে আপনার শরীরে তো ক্ষত, আপনি একটা প্যারাসিটামল খেয়ে নেন, মানে নাফা বডি আর কি। তো তাকে দিলাম। তো সে হচ্ছে কি একটু উঠলো, উঠে বসে আবার খেলো। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে তার শরীর প্রচণ্ড দুর্বল এবং সে আসলে কোনো কথা বলতে পারছিল না, চুপচাপ সে জিনিসটা খেলো। এবং আমি হচ্ছে গিয়ে তাকে কিছু খাবার দিয়েছিলাম, কিন্তু সে খাবারগুলো খেলো না, শুধুমাত্র এই নাফা বড়িটা খেলো। খাবার পর সে ঘুমায় গেল ওই দিনকে। এবং আমি নিচে শুলাম আর কি, নিচে বিছানা পেতে, মানে একটা পাটি বেছায় সেখানে একটা বালিশ দিয়ে শুয়ে পড়লাম আর কি। তো মেয়েটা সারা রাত ওরকমভাবে ঘুমালো। পরের দিন সকালবেলা উঠে আমাকে তো ভুইতে যেতে হবে, প্রথমত সেচ দিতে হবে, তারপর আবার আগে ভুইতে প্যাক দিতে হবে, তারপর মেশিনওয়ালা আসলে তারপর সেচ দিতে হবে ভুইতে। তো এইটা চিন্তা করে আমি যে সকালবেলা উঠে যে যাব, কিন্তু মেয়েটা যেরকম শুয়ে আছে, নানি যদি কিছু জিজ্ঞেস করে মেয়েটা সম্পর্কে, তখন আমি কি বলবো? একটা যুবতী মেয়েকে এরকম ঘরের ভিতরে নিয়ে রাখছি। তো ওই মুহূর্তে আমি ঘুম থেকে উঠে বাইরে আসলাম, বাইরে এসে কিছু কাজবাজ করলাম। তারপর যখন মাঠে যাব 7:30 বাজে, তখন দেরি হয়ে গেছে অনেকটা। তো আমি ঘরের ভিতর ঢুকে দেখলাম মেয়েটা চুপচাপ বসে আছে সেখানে এবং প্লেটে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো খেয়ে ফেলেছে আর কি, এবং সেখানে একটা সুষ্ঠু অনুভব করছে। আমি তখন বললাম যে আপনি ওই মাঠের ভিতরে এখানে কি করছিলেন? আর এত রাত্রিবেলা ওখানে আমি কিছুই বুঝতে পারলাম না, আপনার বাড়ি কই?
তো মেয়েটি তখন কোনো উত্তর দিচ্ছিল না, কথা আমার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। আমি দেখলাম তার শরীরে বেশ খানিকটা জ্বর আর কি, তার মানে ওই নাপা দিয়ে তার কোনো কাজ হয়নি। আমি বললাম যে আপনি তো বড়ি খেয়েছেন, এক কাজ করেন আরেকটা নাপা দিই, নাপা খেয়ে আপনি ঘুমান। কিন্তু কোনো কথা বললেন না। নানি বহি যদি জানতে পারে যে আপনি এই ঘরে আসেন এবং একটা যুবতী মেয়ে আমি ঘরে নিয়ে আসছি, তাহলে নানি আমার উপর রাগ করবে। আপনি চুপ করে এখানে শুয়ে থাকেন, হ্যাঁ, কোনো কথা বললেন না। আমি তারপর বললাম যে আমি এখন মাঠে যাব, আর আমি যাওয়ার সময় বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে যাচ্ছি, কেউ যদি ঘরের ভিতর আসে আপনি কথা বললেন না, ঠিক আছে? যদিও কেউ আসবে না, তবুও আপনি চুপ করে থাকেন। আমি তাকে একটা বড়ি দিলাম, বড়িতে তাকে কাঁথা গাইতে শুয়ে দিলাম আর কি। তো আমার টেনশন হচ্ছিল যে কেউ যদি আমার ঘরে আসে, সাধারণত আমার ভাঙ্গা ঘরে কেউ আসে না, তবুও যদি চলে আসে। তো আমি প্রায় বেলা 3টা পর্যন্ত মাঠে ছিলাম এবং মাঠ থেকে বাড়িতে ফিরলাম খুব দ্রুত গতিতে। ফিরে আমি দেখলাম মেয়েটা তখন সেখানে শুয়ে আছে এবং তার শরীরের জ্বর খানিকটা কমেছে, তার কপালে হাত দিয়ে দেখতে পেলাম মেয়েটার আস্তে আস্তে করে চোখ মেলছিল আর কি। তার শরীর খারাপ ছিল, বোঝা যাচ্ছিল। তো আমি দুপুরবেলা খাবার নিয়ে আসলাম এবং আমি দুজনের খাবার খেতে শুরু করছি। রাত্রিবেলা দুজনের খাবার, আবার সকালে দুজনে খাবার নিয়ে আসছি। তো চাউল বেশি দিচ্ছে নানি আমাকে বলল, কিরে ভাত কই গেল? আমি বললাম নানি আমি খাইছি। বলে কি হস এতবার তুইও খাইস? আমি বললাম যে হ্যাঁ খাইস, খেতে লাগছে না, সারাদিন কাজ করছি আমি। বলে আর কি হস, তারপরে আমি তো মাইপা দে, তুই যে পরিমাণ খাস সে পরিমাণ মাইপা দে। আমি বললাম আরে নানি তুমি কথা তোকে বলো কিসের জন্য? তারপর আমি ওকে খাওয়াই দিলাম আর কি। ও খাওয়ার মতো পরিস্থিতিতে ছিল না, খাওয়াই দেওয়া, তারপর আবার একটা ওষুধ খাওয়া, আমি ঘুম পাড়াই দিলাম সন্ধ্যার দিকে। ঘুম পাড়ায়া তখন আমি চলে গেলাম হচ্ছে আমাদের বাজারে। নানি কিছু বাজার করতে দিয়েছিল, বাজার টাজার করলাম। আর আসার সময় মনে হলো যে ওর জন্য কিছু একটা নিয়ে যাওয়া উচিত খাওয়ার, কারণ মেয়েটা আহত অবস্থায় পড়ে আছে, কোনো কথাবার্তা বলছে না, কিছু না। পুরো একদিন পার হয়ে গেছে মাঝখানে। আমি বাজার সদাই নিয়ে সন্ধ্যায় 7-8টার দিকে বাড়িতে ফিরলাম। ফেরার পর আমার নানি বলতেছে যে কী ব্যাপার, তুই এত খাদ্যসিস কেন? আর রাত্রে বললাম এই তো ভাত নিয়ে কই যাচ্ছিস? আমি বললাম আমি খাবো। তুই কই যাচ্ছিস? আমি বললাম আমার রুমে যাচ্ছি, এখানে বসে আমি খাবো নাকি? আমার রুমে বসে খাচ্ছি আমি। ধর তুমি ওই যে বাজার ধরো। তখন নানি বাজার নিল এবং আমি আসার সময় যে পোটলা নিয়ে আসছিলাম, জিলাপি নিয়ে আসছিলাম, আর হচ্ছে ভাজা পোড়া নিয়ে আসছিলাম। তো সেই জিনিসগুলো, জিলাপির প্যাকেটটা আমি নানির কাছে দিলাম, আর হচ্ছে কি ওই যে ভাজা নিস ওটা আমি আমার পকেট লোকেও রাখছি। ওটা নিয়ে আমার নানি দেখে ফেলছে। কি কস আমারও দিয়ে রা একটু। না আমি বললাম নানি তোমার পরে দিয়ে যাব, তুমি দুইটা মানুষগুলো খাবার কিসের জন্য? তো জিলাপি খাও। তো এখান থেকে একটা জিলাপি আমি ওর জন্য নিয়ে আসলাম। আনার পর আমি দেখলাম কি ও চুপচাপ কাঁথা গায়ে খাটের উপর ঘাপটি মেরে বসে আছে এবং বেশ ভয় পেয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে এসে দরজা বন্ধ করে দিলাম, দিয়ে বললাম আচ্ছা তুমি এবার বলো তো ওখানে কি করছিলে, এখন তোমার শরীরে জ্বর আছে কিনা দেখি তো। ওর কপালে হাত দিতে গেলাম, ও মাথাটা সরিয়ে নিয়ে গেল, তারপর আবার নিজের থেকে আবার মাথাটা সামনের দিকে নিয়ে আসলো। আমি কপালে হাত দিলাম, হাত দেওয়ার পর দেখলাম কি জ্বর অনেকটা কমেছে, এখন সুস্থ আছে। তা আমি ওর সামনে ওই জিলাপি এবং ওই মিষ্টির ইয়েটা রাখলাম আর কি, সেই সঙ্গে ওই যে ভাজা পোড়া জিনিসগুলো রাখলাম। রাখার পর প্রথমে একটু নাক দিয়ে শোকার পর একটা করে গালে দিলে এবং খেতে শুরু করলো। মিষ্টি জিলাপি যেগুলো নিয়ে আসছিলাম, প্রায় 1 পদ জিলাপি নিয়ে আসছিলাম, ও একাই সব খেয়ে ফেললো। আর ভাজা পোড়া যেগুলো ছিল ওগুলো আস্তে আস্তে খেতে শুরু করলো। তারপর আমাকে বললো যে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক সেবা করেছো, অনেক সুস্থ করে তুলেছো। আমি আসলেই খুব বিপদে পড়েছিলাম, আসলে আমি বুঝতেও পারছিলাম না যে আমি ওখান থেকে বেঁচে ফিরবো। আমি তো ভাবছিলাম যে আমি মরেই যাব এবং আমি কখনো বাঁচবো না। আমি যে কী বলছো তুমি বাঁচবে না? মানে মেয়েটা দেখে মনে হচ্ছিল আমার থেকে ছোট ছিল। কারণ আমার বয়স তখন 23-24 হয়ে গিয়েছে, আর ওই মেয়েটিকে দেখে আমার থেকে ছোট মনে হচ্ছিল। তো চেহারা দেখে বোঝা যায় আর কি, তবে বয়স তো আর আন্দাজ করা যায় না। ও আমাকে বলল যে তুমি আমার জীবন বাঁচিয়েছো, এবং সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি যে আমি এরকমভাবে সুস্থ হয়ে উঠব বা আমার শরীরের এরকমটা হবে। আমি বললাম আচ্ছা কি হয়েছিল সেটা বলো তো। ও তখন বলল যে আসলে যা হয়েছে সেটা বললে তো তুমি বিশ্বাস করবে, অথবা আমি যদি তোমাকে বলি যে আমি কোনো মানুষ নই সেটাও তুমি বিশ্বাস করবে। আমি তখন হাসলাম, হেসে বললাম যে কি বলছো, মানুষ না মানে কি? মানুষ না তুমি কি তাহলে পেতনি? ও বলল কি যে হ্যাঁ আমি পেতনি বলতে পারো। আমি তখন বললাম যে আচ্ছা পেতনি হইছো, তবুও তুমি দেখতে খুব সুন্দর আছো, কিন্তু তুমি ওখানে কি করছিলে একটু বলো তো। মেয়েটি তখন বলল যে তোমার নাম কি? আমি তখন আমার নাম বললাম। সে বলল সুন্দর নাম, আমার নাম রোকসানা, আর আমি তোমাদের জগতের কেউ না, বা এই জগতে আমি কখনো ছিলাম না। আমাদের জগৎ ভিন্ন, আমাদের সমস্ত কিছু ভিন্ন, আমি কোনো মানুষ নই, আমি একটু জিন জাতি। এই কথা শোনার পর আমি আমার ঢুপ গিলতে শুরু করলাম, কারণ কোনো জিন আমার সঙ্গে বসে আছে এবং একটা জিনের সঙ্গে পুরো একটা রাত কাটিয়েছি এবং সারা দিন কাটালাম এবং তার জন্য নানির কাছে বকা খেলাম, তাও আবার একটা জিনের জন্য। কিন্তু মেয়েটা খুব সুন্দরী ছিল এবং তাকে দেখতে মানুষের মতো,
ঠিক সেই মুহূর্তে মেয়েটা তার শরীরে কাঁথাটা সরালো এবং দেখতে পেলাম যে তার শরীরে যত ক্ষতচিহ্ন ছিল এক রাতের মধ্যে মানে এক দিনের মধ্যে সমস্ত ক্ষত একদম মিলিয়ে গিয়েছে আর সে খানিকটা সুস্থ অনুভব করছে। তার শরীরে এক ধরনের লাল জল আভা আলো জ্বলছে। আমি তখন বললাম সত্যি এটা তো? সে তখন বলল হ্যাঁ আমি সত্যি এটা জিন এবং অন্য জগৎ থেকে এসেছি। আসলে আমি তোমাদের এখান দিয়ে যাত্রা করছিলাম এবং যাত্রা পথে কিছু দুষ্টি জিনের সম্মুখীন হই আমি, এবং সেই দুষ্টি জিনগুলো আমার সঙ্গে জোর জবস্তি করে খারাপ কাজ করার চেষ্টা করছিল এবং তারা আমাকে এক প্রকার সেখানে ফেলে আমার উপর আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু এক পর্যায়ে আমি তাদের সাথে ধস্তাধস্তি করতে করতে সেখানে অচেতন হয়ে পড়ি এবং তার কিছুক্ষণ পরেই বোধহয় তুমি সেখানে এসে উপস্থিত হও এবং তোমাকে দেখে সেই জিনগুলো সেখান থেকে পালায় এবং পালানোর কারণে আমি ওই যাত্রায় বেঁচে গিয়েছিলাম এবং আমি বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়ি এবং আমি সত্যি ভয় পেয়েছিলাম। এরকম এর আগে কখনো হয়নি যে কোনো জিন আমার উপর এরকমভাবে আক্রমণ করেছে। আমি অনেকবার শুনেছি যে কিছু বাজে জিন আছে, বিশেষ করে সাইয়েদ গোত্রের কিছু জিন আছে যারা কিনা এরকমটা করে থাকে। সুন্দরী কোনো জিন্নাত দেখলে অথবা পরী দেখলে তাদের পেছনে লেগে যায় এবং তাদের পেছনে লেগে তাদের নানানভাবে ক্ষতি করার চেষ্টা করে এবং ঠিক সেরকমটাই আমার সঙ্গে এবার ঘটেছে। আমি আসলে আমার নান্নু বাড়িতে যাচ্ছিলাম এবং ঠিক সেই পথে আমাকে ওরা ধরে ফেলে এবং প্রায় 10-12টা জিন ছিল। সে জিনগুলো তোমাকে দেখে ওখান থেকে পলায়ন করে, কিন্তু এই যাত্রা আমি বেঁচে গিয়েছে। আমার ধারণা ওরা পিছু করতে করতে তোমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। আমি আজকে সন্ধ্যার দিকে বাইরে ওদেরকে দেখতে পেয়েছি এবং ওরা আশেপাশে কোথাও একটা আছে যারা কিনা ঘোরাফেরা করার জন্য এখানে আছে এবং ওরা নিশ্চয়ই তোমাকে একা পেলেই ক্ষতি করবে। এমন অবশ্য আমি তো ওদিন একা ছিলাম। তখন ও বলল যে আসলে মূলত একা তো ছিলে, কিন্তু প্রথম পর্যায়ে ওরা একটা মানুষ দেখে ভেবেছিল তুমি এখান থেকে চলে যাবে এবং আমাকে তুমি দেখতে পারবা না। কিন্তু আমি তো তখন আমার চেতনায় ছিলাম না যে আমি দৃশ্য হয়ে থাকবো। সে তুমি আমাকে দেখতে পেয়েছো এবং সেখান থেকে তুলে নিয়ে এসেছো। ওরা তোমার পিছু করতে করতে তোমার বাড়ি পর্যন্ত চলে এসেছে এবং এই ঘরের ভিতরে আসতে পারছে না কারণ এখানে মানুষের লোকালয় আছে। রাত্রেবেলা তুমি যখন ছিলে না তখন সন্ধ্যার পর আসার চেষ্টা করেছিল, কিন্তু তুমি যতক্ষণ এখানে আছো ততক্ষণ ওরা এখানে থাকবে না আর কি, আমার কাছে আশেপাশে আসবে না আর কি। সেই তো তুমি এখানে থাকো, তুমি অন্য কোথাও গিয়ে ঘুমিও না, ঠিক আছে? আর গত রাত্রে তো আমার একদমই কোনো সেন্স ছিল না, আমার হাত পা কাঁপছিল ভয়ে। ও তখন হক করে আমার হাতটা ধরে বলল যে দেখো আমি তোমার কোনো ক্ষতি করব না, বরঞ্চ তুমি আমার উপকার করেছো, আমার জীবনের এত বড় একটা উপকার করেছো সেটা আমি কখনো ভুলে যাব? কখনোই না। তুমি বেশ ভালো একটা ছেলে, ভালো ছেলে না হলে তোমার নিজের ঘরে এরকমভাবে নিয়ে আসতে না। আর সবথেকে বড় কথা, আমাকে যেভাবে সেবা যত্ন তুমি কাল থেকে করেছো এটা কেউ করে, এজন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ এবং তুমি খুব ভালো একটা ছেলে। তাই বলে ওকে আমার পাশে বসতে বললো আর কি। আমি বললাম আচ্ছা ঠিক আছে বসছি। তারপর আমাকে বলতে শুরু করলো যে তোমাকে এই উপকারের প্রতিদান আমি অবশ্যই দিব। তারপর ও পাশে বসে বলছিল আমার ঘুম আসছিল না, আমার ভয়ে ভালো লাগছে না, তুমি কি আমার পাশে বসে থাকবে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওদিনকে নানি বলল কি যে কী রে ঘরের ভিতরে কি ভুসুর ভুসুর করতেছিস একা একা? আমি বললাম যে এই নিজের সাথে কথা বলতেছি আর কি, কালকে কি কি করতে হবে সেগুলো হিসাব করতেছে। নানিও ঘরের ভিতরে হুট করে চল আসতে গেল। তো আসার পর নানি আমার দিকে তাকায় বলতেছে কিরে থাল সেরকমভাবে ফেলে রাখছে সেখানে, থালের খাবার তো শেষ হয় নাই। আমি নানি খাবো, তুমি যাও তো, কথা বলো না। নানি বলতেছে তোর স্বভাব চরিত্র গতকাল থেকে বেশ অদ্ভুত দেখতেছি। তখন কিন্তু মানে রোকসানা ওই খাটের ওপরে বসেছিল, সে কিন্তু ওখান থেকে গায়েব হয়নি, ওই রকমভাবে বসেছিল ওই মুহূর্তে। তখন আমি বললাম যে তুমি এখান থেকে যাও। আমি অবাক হয়ে গেলাম, তার মানে সত্যি সত্যি রোকসানা কোনো মানুষ নয়, সে একটা পরী এবং অন্য কোনো জগৎ থেকে এসেছে। রোকসানা তখন বলল দেখেছো তোমার নানি আমাকে দেখতে পায়নি, তার মানে তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না এখানে। তবে ওই জিনগুলো আমাকে সত্যি ক্ষতি করার চেষ্টা করবে এবং আমি চলে যাওয়ার পরও তোমার ক্ষতি করার চেষ্টা করবে, যেটা আমি চাই না। আমি চাই যে আমরা দ্রুত এই সমস্যা থেকে সমাধান পাই এবং আমি আমার গোত্র পর্যন্ত পৌঁছাতে পারলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বললাম তাহলে কিভাবে যাবা? ও তখন বলল যে এখান থেকে যেতে হলে প্রায় 2-3 দিনের মতো সময় লাগবে, কারণ হচ্ছে আমি একটা সুযোগ বুঝে এখান থেকে চলে যাব। আর ওই জিনগুলো তোমাদের পিছু ছাড়বে না, শুধু তুমি রাত্রেবেলা বাইরে টাইটে যেও না, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর গেলেও একা থাকবো না। তাই তো ও বলল কি যে হ্যাঁ। তারপর আমি খানিকটা খুশি হয়ে গেলাম, কারণ মেয়েটি সত্যি বেশ সুন্দর ছিল এবং তাকে দেখে ভালো লেগে গিয়েছিল আমার ওই সময়টাতে। কিন্তু আমি যে তাকে পছন্দ করি বা পছন্দ করে ফেলেছি এ কথা তাকে বলা যাবে না। আর সে আমাকে বলেছে সে নাকি তাদের দেশে আমাকে নিয়ে যাবে। এটা শুনে আমি বেশ খুশি হয়ে গেলাম। তারপর ওই রাত্রেবেলা আমি নিচে শোলাম এবং ও উপরে শুয়েছে আর কি।
তো শুয়ে আমি তো ঘুমিয়ে পড়লাম, কারণ আমি সারাদিন কাজ করেছি, টায়ার্ড ছিলাম, ওই অবস্থাতে ঘুমিয়ে পড়লাম। তো রাত তখন কতখানি হবে জানি না, বেশ গভীর রাত। আচমকা ধাক্কা চাক্কা যেটাকে ভূমিকম্পের মতো। ঘুম থেকে আমি উঠে বসে বললাম কি যে কী হয়েছে? তখন রোকসানা বলল কি যে ওরা নিশ্চয়ই আশেপাশে আছে, আমার খুব ভয় লাগছে, ওরা যদি আবার আমাকে ধরে নিয়ে যায়। আমি বললাম যে ভয় পাওয়ার কথা আমার, কিন্তু তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? ওই জিনগুলো তো চাইলে আমার ক্ষতি করতে পারবে, তাই না? তো আমি বললাম যে এটা তো আমাকে ক্ষতি করবে, তোমার তখন পরি মেয়েটা বললো কি যে আসলে মূলত এটা ওরা আমার কাছে আসতে পারবে না, কারণ তোমার এই বাড়িটা বন্ধ দেওয়া। বন্ধ মানে আমার দাদা, মানে আমার যে নানা ছিলেন, সে নানা হচ্ছে এই বাড়িটা ওই জিনা দ্বারা হাস্যর মুক্ত রাখার জন্য বন্ধ করেছিল অনেক বছর আগে। সেই বন্ধ দেওয়ার কারণে ওরা এই বাড়ির ভিতর ঢুকতে পারছে না। আমি তখন বললাম তাহলে তুমি কিভাবে ঢুকলে? সেই মুহূর্তে ওই পরি মেয়ে রুকসানা তখন বলল যে তুমি যে আমাকে নিয়ে এসেছো এই জন্য আমি ঢুকতে পেরেছি, তাছাড়া কোনো খারাপ জিন এই বাড়িতে ঢুকতে পারবে না। আমার তো কোনো উদ্দেশ্য খারাপ না, সেজন্য আমি তোমার সঙ্গে এখানে আসতে পেরেছি, কিন্তু জিনগুলো আসতে পারছে না। আমি বললাম তাহলে সমস্যাগুলো তো আসতে পারবে না। তখনও বললো যে ওটা তো চুলেও আসতে পারে, এই জন্য আমার খুব ভয় লাগছে। আমি বললাম আচ্ছা তাহলে কি করতে পারি আমি? ও তখন বলল আমি তোমার কাছে এখানে শুই। আমি বললাম যে কি হবে, তুমি একটা যুবতী মেয়ে আমার কাছে কিভাবে শুবা? ও তখন বললো এগুলো আমার জন্য কোনো ব্যাপার না, আমার ভয় কাটাতে হবে আগে, তোমার এখানে আমি শুই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি উপরে গিয়ে শো, আমি তোমার এই পাশে শুচ্ছি, মাঝখানে একটা বালিশ দিয়ে শুচ্ছি। ও তখন বললো না আমার ভয় ব্রিজিং যাচ্ছে। আমি তখন জানলাম তোকে কি করতে হবে, তাহলে বল আমাকে এটা করতে হবে। ও তখন জানালো যে আমি তোমার কাছেই শুব এবং তুমি আমাকে ধরে শুবো আর কি। আমি বললাম যে কি কথা বলছো, লজ্জার বিষয়। ও আসলে সত্যি সত্যি শোয়ার সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলো এবং পেছন থেকে আমাকে এমনভাবে ধরলো যেন ওর ভয়ে একদম শিরে উঠছে। আমি সত্যি সেদিন গিয়ে ওরকম জড়িয়ে ধরা দেখে ঘুমোতে পারিনি, আমার বুক ধরফর করছিল। ওর শরীর এত পরিমাণ নরম ছিল এবং যুবতী একটা মেয়ে আমার পাশে এরকমভাবে শুয়ে আছে, বিষয়টা আসলে বেশ মাথাচুল কোনো ব্যাপার না, আবারও ঠিক সেরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল আর কি। যাই হোক, ও এরকমভাবে শুয়ে থাকলো সারা রাত এবং আমি এরকমভাবে ঘুমালাম। এবং রাত্রে যেহেতু ছাড়া ছাড়া ঘুমোলো, আমি পরদিন সকাল দেরি করলাম, প্রায় 8টা সাড়ে 9টার দিকে উঠলাম। আমার নানা বলতেছে যে কী রে তুই এত বেলা পর্যন্ত কি করতেছিস, জমিতে যাবি না আজকে, না তোর ওই ভুঁইতে ওখানে ধান লাগানো কথা? তা আমি বললাম কি যে হ্যাঁ আমাকে যাইতে হবে উঠে। তাড়াতাড়ি দেখলাম কি যে খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে এবং ওকে দেখতে এত মায়াবী লাগছিল। ও এই 2 দিন একটা কাপড়ই পরে যাচ্ছে, কোনো কাপড় পরিবর্তন করছে না, আর ওরকমভাবেই আছে, ঘর থেকে বের হয়নি। আমি তখন ওকে ডাকলাম সকাল, বললাম কি যে তুমি তো সারাদিন বাইরে যাওনি, চলো এখন চলো, জিনগুলো নিশ্চয়ই এখন আসবে না। ও তখন বললো না এখন আসবে না। আমি বললাম চলো তোমাকে আজকে মাঠে নিয়ে যাব, ওঠো, উঠে কিছু খেয়ে নাও, তারপর বিকেলবেলা ফেরার পথে তোমার জন্য কিছু জামা কিনে নিয়ে আসবো, তুমি এই এক কাপড়ই পরে আছো। ও বললো যে আচ্ছা ঠিক আছে চলো, গেলে বেশ মজা হবে, ভালো হবে। এখানে থাকতে থাকতে আমার সত্যি বেশ মাথা ব্যথা হয়ে গিয়েছে ঘরের ভিতরে থাকতে থাকতে। তারপর ও সমস্ত কিছু গোছালো। আমি দুপুরবেলা খাবার সঙ্গে করে নিয়ে মাঠের দিকে রওনা হলাম আর কি। আমি একবারে বিকাল 4টা বাজে আসবো, সেজন্য দুপুরে খাবার নিয়ে গেলাম। তো ও আমার সঙ্গে সঙ্গে গেল। তো ও আমার সঙ্গে যখন যাচ্ছিল কেউ দেখতে পাচ্ছিল না ওকে, শুধুমাত্র আমি একা দেখতে পাচ্ছিলাম। ওর পরানো যে জামাটা ছিল সেই জামাটা খুবই চকচকে এবং খুব দামি, মনে হচ্ছে স্বর্ণ দিয়ে এবং মুক্তা দিয়ে জামাটা বাঁধাই করা, এত সুন্দর জামা। আর ওকে দেখতেও মাশাআল্লাহ এত সুন্দর। আমি ওর সাথে সাথে যেতে শুরু করলাম। রোকসানা আমার পাশ দিয়ে হাঁটছিল আর বলছিল তোমাদের এই জগৎটা ভিন্ন, এখানে সমস্ত কিছু অদ্ভুত, আমাদের ওখানে এরকমটা হয় না। বেশ অদ্ভুতভাবেই এই জায়গাগুলো পরিবর্তিত, আমার কাছে খুব ভালো লাগে। আমি বললাম যে তুমি কি এর আগে ওখানে এসেছো? তখন বলে আগে আমার আব্বার সঙ্গে কয়েক দফা এসেছি, তবে একা একা অল্প এসেছি, গেলেও আমরা আমাদের জগতে দিয়ে উড়ে যাই, এই পৃথিবীতে আসি না মানুষের কাছে আর কি, যেখানে মানুষ না থাকে। তবে আমার যতটুকু মনে হয় যে আমার আম্বা এবং আমার আব্বা যে কথা বলে যে মানুষের নাকি খারাপ হয়, মানুষের জগতে যেতে নেই, কিন্তু আমি তো দেখতে পেলাম যে জিনারাই খারাপ হয়, তুমি বরঞ্চ ভালো। আমি বললাম যে আরে না, এতটা ভালো না। তারপর আমরা মাঠ পর্যন্ত চলে আসলাম। তারপর আমি মাঠে গিয়ে কিছু কাজ ছিল, সে কাজগুলো করতে শুরু করলাম। কাজ করছিলাম, ও ওখানে বসেছিল, বসে বসে যে আমাকে জিজ্ঞেস করছিল আচ্ছা তুমি তোমার নানা নানির সাথে থাকো, তোমার আব্বা আম্মা কোথায়? আমি তখন বললাম আব্বা আম্মা নাই। ও তখন বলল আর নাই মানে? আমি বললাম যে আব্বা আম্মা মরে গেছে অনেক আগেই, আমার বয়স যখন 6-7 বছর তখন আব্বা এবং তারপরে আম্মা মরে গেছে, তারপর থেকে আমি নানির কাছেই থাকি। ও তখন খানিকটা মন খারাপ করলো, বলল তাহলে তুমি এতিম, তোমার আগে পিছে কেউ নেই? আমি বললাম যে না সেরকম কেউ নাই, আমার আব্বা তো আমাকে কিছু রেখে যায় নাই, আর আমার আব্বার যে সম্পত্তি ছিল সেগুলো কাকারা কি করছে জানি না, আর তখন তো আমি খুব ছোট ছিলাম, আর বড় হওয়ার পর আমি আমার আব্বার বাড়ি যাইও নাই, এখানে নিশ্চয়ই আমার আব্বা সম্পত্তি আছে, নেওয়ার জন্য কখনো যাই নাই। আসলে বলে কি বলবো, আমার মামারও আমাকে সাপোর্ট করে না, আর আমি তো অশিক্ষিত একটা ছেলে, কিভাবে যাব আর কি। ও তখন বললো কে যে আসলে খুব খারাপ বিষয়, দেখলাম তোমার নানা তোমাকে দেখতে পারে না, কিন্তু তোমার নানি তোমাকে অনেক ভালোবাসে, তাই না? আমি বললাম যে এটা খুব ভালো, তোমার নানিকে দেখে আমার খুব ভালো লেগেছে, বেশ সুন্দর মহিলা। আমি বললাম যে তোমার থেকে সুন্দর না, তুমি বেশ সুন্দর। তখন বললো জীবের চেহারা নাকি সুন্দর হয়, তার মনের সৌন্দর্য আসল সৌন্দর্য।
যেমন তোমার মনের সৌন্দর্য। তুমি কত সহজ সরল, কত ভালো মনের। এই যে আসার পথে কয়জন মানুষকে হেল্প করলে বলো তো? এই এর দড়ি কেটে দিলে, ও নালা কেটে দিলে, ওর আবার পানি এনে দিলে, এই যে কত কাজগুলো করলে, এগুলো কে করে? তোমার সরলতা আসলে খুব অদ্ভুত। তুমি বেশ ভালো একটা ছেলে। আমি বললাম যে ভালোই তো কদর নেই। ছোটবেলা থেকে এরকমভাবে সকলে আমাকে ঠকিয়ে গিয়েছে। আমার চাচারা আমাকে জমি ঠকাইছে, তারপর আমার মামারা আমাকে জমি টমি দিবে কিনা জানি না, আমার আম্মার কিছু জমি পাবো, নানা দেখতে পারে না আমাকে, এরকমভাবে চলতেছে আর কি। আর এই যে খাটুনি কুটুনি সব আমি একাই করি, এই ফসলের ভাগ সম্পূর্ণটা আমার মামারা নিয়ে যায়। কোনো কাজবাজ না করে মামা বাড়িতে পড়ে আছি, এইটাই ঢ্যার আর কি। এগুলো বলে আমি বেশ আক্ষেপ করে কথাগুলো বললাম। ও তখন বলল যে আসলে এটা খুব খারাপ কথা, তোমার সঙ্গে এগুলো খুব খারাপ হচ্ছে, আসলেই খুব খারাপ। আমি বললাম খারাপ হলে আর কি। তারপর দুপুরের দিকে আমি সেই খাবার যেগুলো নিয়ে এসেছিলাম দুপুরে খাওয়ার জন্য, সেই খাবারগুলো বের করলাম এবং বেশি করে নিয়ে এসেছিলাম। আসার সময় নানিকে বললাম বেশি করে দিয়ে দিও, আর একজন মিষ্টি খাবে তো। নানি কি জিজ্ঞেস করে এনি খাবারগুলো বেশি করে দিয়েছে এবং ও খেলো, সেই খাবারগুলো ও খেলো। খুব সুন্দর রান্না, আর এরকমটা আমি জীবনে কোনোদিন করিনি। মাঠে বসে সুন্দরভাবে খাওয়া, এটা আসলেই খুব আনন্দদায়ক। আমার কাছে বেশ মজা লাগছে। আমি বললাম তুমি এখানে আর কিছুদিন থাকো, দেখবা আরও বেশি মজা লাগবে। আমি বলল যে যদি থাকা সম্ভব হতো তাহলে অবশ্যই থাকতাম। আমার এখানে থাকলে খুব ভয় লাগে যদি ওরা আমাকে আবার। আমি বললাম যে না, আমি দেখতে কিচ্ছু করবে না। তুমি তো বলেছো যে বাড়ি বন্ধ দেয়া, সন্ধ্যার আগে আমরা বাড়িতে চলে যাব। তারপর ও খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া করে ওইখানে ও বসেছিল আর আমি কাজ করছিলাম। কাজ করার শেষে প্রায় 4টার দিকে আমরা ওইখান থেকে আমাদের যে হাট আছে সেই হাটে গেলাম আর কি। সরাসরি মানে আমি মাঠ থেকে আসতে হাট পড়ে, সেই হাটে থেকে আমি ওর জন্য 2টা জামা কিনলাম, ওর সাইজের 3 পিস জামা। তো সেই জামাগুলো দেখে বলল বাহ, তোমাদের এখানকার জামাটা খুব সুন্দর হয়, এরকম জামা। আর আমি বললাম যে তুমি কি শুধু জামাই পরো, মানে কিছু মনে করো না, মেয়েদের তো আরও বিশেষ কিছু জামা আছে। ও তখন বলল কি জামা? আমি বললাম যে মেয়েরা আরও অনেক কিছু পরে, যেমন আর কিভাবে বোঝাই তোমাকে। তখন বলল কি জিনিস? আমি বললাম যে তুমি বোঝার চেষ্টা করো কি জিনিস, মানে আন্ডারগার্মেন্টস কেটাকে বলে। ও তখন সেটা বুঝছিল না আন্ডারগার্মেন্টস মানে কি। আমি বললাম আচ্ছা তুমি তোমার এই জামার নিচে কোনো কিছু পরে আছো না? তখন বলল হ্যাঁ, আর একটা ছোট জামা পরে আছি। আমি বললাম যে এই ছোট জামার নিচে আর কিছু নেই, মানে তোমার বুকে? ও তখন বলল ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে তুমি যেটা বলছো এখানকার মেয়েদেরকে পড়তে আমি দেখেছি, কিন্তু আমাদের আসলে এগুলো লাগে না, কারণ আমাদের বুক বেশ টানটানভাবে আমরা আমাদের জাদু বলে রাখতে পারি আর কি। সেজন্য আমাদের শুধুমাত্র জামা পরলেই হয়, ওইরকম কোনো জিনিস আমি লাগে না। এখানকার মেয়েদেরকে আমি দেখেছি জিনিসগুলো পরতে, আমার শুধুমাত্র জামা হলেই হবে। আমি তখন খানিকটা লজ্জা পেলাম, কেন এরকমভাবে ওকে বলাটা উচিত হয়নি নিশ্চয়ই। তারপর ও আরও কিছু জিনিস নিল এবং আসার সময় জিলাপি দেখে বলল এই খাবারগুলো আমি খাবো। আমি তখন বললাম আমার কাছে তো অত টাকা নেই, যা এনেছিলাম আমার আর তোমার ওই জিনিসপাতিগুলো কিনতেই খরচ হয়ে গিয়েছে। ও তখন বলল আচ্ছা ঠিক আছে। মন খারাপ হলো। আমি তখন গিয়ে বললাম মানু ভাই 1 কেজি জিলাপি দাও তো, টাকা কিন্তু আমি কালকে দিব, আজকে দিতে পারবো না। উনি তখন বললেন আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে যা, তুই দিস কালকে। এলাকার সকলে আমাকে বেশ ভালোবাসতো, আর মানে ওরকমভাবে আমি কারো কাছে ঠকাই বা টাকা পয়সা নিতাম না এরকম না। তো ওনারা আমাকে দিত আর কি, জায়গা চাইতাম, ভালো ভালো জানতো আর কি। তো নিয়ে গেলাম, যাত্রাপথে আধা কেজি খেয়ে ফেললো এবং বলল এই মিষ্টিগুলো খুব সুস্বাদু খেতে, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর রাত্রেবেলা গিয়ে আমি রঙও খেয়ে নিলাম এবং ও সেই 3 পিসটা পরেছে, এত সুন্দর লাগছিল ওকে দেখতে। আমি বললাম তোমাকে খুব সুন্দর লাগছে, একদম বাঙালি মেয়েদের মতো লাগছে। তখন বলল বাঙালি মেয়ে মানে? আমি বললাম বাঙালি মেয়েরা এরকম জামা পরে, আমাদের এখানকার মেয়েরা। তো ওইগুলো দেখেও তখন বেশ খুশি হয়ে গেল এবং বলল আসলে বেশ ভালো, আমার কাছে বেশ ভালো লাগছে, খুব আনন্দ লাগছে তোমাদের এখানে থেকে, যদি এখানে থাকতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো। যাই হোক, ওদিনকে রাত্রেবেলা ও সেম কায়দায় আমার সঙ্গে এরকম আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর পর এরকম করে মাঝখানে 2 দিন সময় কাটলো এবং 2 দিনই সেম কাহিনী করলো। প্রথমে আমার সঙ্গে মাঠে যাবে, মাঠে গিয়ে আমার সঙ্গে কাজ করা দেখলো, কাজ করা শেষে ও চলে আসলো হচ্ছে গিয়ে বাজার থেকে জিলাপি নিয়ে, তারপর বাড়িতে যাবে, খেতে খেতে আমার সঙ্গে গল্প করতে করতে মাঝখানে 4 দিন 5 দিন সময় কেটে গেল। আমি বললাম তুমি যাবা না? ও বলল কি যে হ্যাঁ এই তো কালকেই হয়তো সেই যাত্রার সময় আসবে। ও ওরকম করে আমার সঙ্গে থাকতেই আছে। আমি বললাম তুমি যাবা না? ও তখন বলল আমাকে তাড়ানোর জন্য বুঝি তোমার খুব তাড়া? আমি বললাম ঠিক তা না, তারা হবে কিসের জন্য, তুমি আশেপাশে থাকলে বেশ ভালোই লাগে। আমি ততদিনে ওটা খুব বেশি পছন্দ করে ফেলেছি, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ ও প্রায় 10-12 দিন হয়ে গিয়েছে আমার এখানে এসেছে এবং এখানে আমার সঙ্গে থাকছে। একটা মেয়ে যদি প্রত্যেক দিন রাত্রেবেলা আপনার সঙ্গে ঘুমায়,
আপনার সঙ্গে ওঠা বসা করে 24 ঘন্টা আপনার সাথেই, আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছে না সে, তার প্রতি ভালোবাসাতে আসাটা স্বাভাবিক বিষয়। তারপর যদি সে হয় অতি সুন্দরী একটা মেয়ে, তাহলে তার কোনো কিছু বলার থাকে না। তো যাই হোক, ওদিন রাত্রেবেলা আমি যখন শুয়েছিলাম, ও তখন আচমকা আমাকে লাফ দিয়ে ঘুম থেকে তুলল। ফলে বলল কি যে উঠো উঠো। আমি বললাম কি হয়েছে? ও তখন বলল যে জিনগুলো এখানে নেই। আর আমি আমাদের বাড়ির দিকে যাও রাস্তা ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমাকে এখনই যেতে হবে, তুমি চলো। আমি বললাম যে আমি কোথায় যাব? ও তখন বলল তুমি চলো। আমি বললাম কি যে না, আমি তোমাদের এখানে কিভাবে যাব, আর তাছাড়া এখানে আমার জমি জমা এগুলো দেখবে কে? ও তখন জানালো তুমি চলো তো আমার সঙ্গে, তুমি না গেলে আমি খুব ভয় পাবো। তারপর আমি ওর সঙ্গে বললাম আচ্ছা ঠিক আছে। তারপর হাত ধরলাম আমি, হাত ধরার পর ও আচমকা দেখলাম কি যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল এবং জায়গা পরিবর্তন হয়ে আকাশের ওপর দিয়ে আমি এখন উড়ে যাচ্ছি এবং ও খুব দ্রুত গতিতে উড়ে যাচ্ছে। ও আমাকে এখন শক্ত করে ওর বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছে এবং বেশ খানিকক্ষণ পর আমি দেখতে পেলাম যে গাছপালার মধ্য দিয়ে আমি উড়ে যাচ্ছি এবং গাছপালা শেষ হওয়ার পরে বিরাট একটা বাড়ি, সেই বাড়ির সামনে আমি এবং ও দাঁড়িয়ে আছি। ও তখন মাটিতে নেমে আমাকে নিয়ে হাঁটতে শুরু করলো, হাঁটতে হাঁটতে এক বাড়ির সামনে গিয়ে হাঁপাচ্ছি এবং আমাকে বলছে যে চলে এসেছি, আমি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে আমাকে যে উপকার করলে, সত্যি আমি খুব ভয় পেয়েছিলাম। ওইখানে এক মুরব্বি কোদাল চালিয়ে কাজ করছিল। মুরব্বিটা দেখতে প্রায় 7 ফুটের মতো লম্বা, বেশ মোটা মুখ এবং কানগুলো বেশ খাড়া আর কি। সঙ্গে সঙ্গে আমার দিকে তাকিয়ে দৌড়ে আসলো, এসেই তার সেই মেয়েকে, মানে ওইটা হচ্ছে ওর বাবা, মানে রোকসানার বাবা। রোকসানা বাবা তখন সঙ্গে সঙ্গে এসে তার মেয়েকে বলল যে মা তুই কই গেছিলি, আর তুই এতদিন পর কোত্থেকে আসলি, এই 10-15 দিন তুই কই ছিলি? তো তারপর মুরব্বির লোকটা আমার দিকে তাকালো এবং তাকানোর পর সে রেগে মেগে আমার দিকে আক্রমণ করতে আসলো আমাকে, এবং সঙ্গে সঙ্গে রোকসানা থামিয়ে দিয়ে বলল বাবা থামো, ও আমাকে বাঁচিয়েছে এবং আমি একটা বিপদে পড়েছিলাম। তারপর মুরব্বি লোকটা আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল। এদের এখানকার ঘরগুলো খুব অদ্ভুত, কাঠ দিয়ে তৈরি এবং এরা কৃষিকাজ করে জীবনযাপন করে। তারপর আমাকে যখন ভেতরে নিয়ে যাওয়া হলো, ঘরটা বেশ অদ্ভুত ছিল এবং আমাকে একটা জায়গায় বসানো হলো। যেই টুলটাতে বসে দেওয়া হয়েছিল সেই টুলটাও বাঁশ দিয়ে তৈরি। আমাকে টুলের উপর বসতে দেওয়া হলো এবং ভেতর থেকে আরও বেশ কিছু লোক এসে উপস্থিত হলো। তার মধ্যে থেকে রোকসানার ভাই ছিল 2 জন, তার একজন ভাবি ছিল, ছোট বোন ছিল একটা, তার মা ছিল, আর পরিবারের অন্যান্য সদস্যরা তখন আসলো। আসার পর তখন রোকসানা বলল যে এই ঘটনা এবং এই কয়েকদিন আমি ওর সঙ্গে ছিলাম। এই ঘটনা শোনার পর রোকসানার যে চাচা ছিলেন তিনি প্রচণ্ড পরিমাণ রেগে গেলেন এবং রেগে গিয়ে বললেন ওদের এত বড় সাহস, আমার ওপর আক্রমণ, আর তুই এদিন ওর কাছে ছিলি, যাক ও ভালো মানুষ বলে ওকে এরকমভাবে রেখেছিল তোর কাছে আর তোর কোনো ক্ষতি করতে দেয়নি। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি যেটা করেছো খুব ভালো কাজ করেছো এবং এর ইনাম আমি তোমাকে দিব। আমি বললাম যে না না আঙ্কেল, ইনামের দরকার নেই, ওকে যে আমি ঠিকঠাক মতো বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি এটাই আমার জন্য ঢের, আর আমাকে না বাড়িতে যেতে হবে, দয়া করে আমাকে দিয়ে আসুন, কারণ আমাকে কালকে জমিতে বেশ কিছু কাজ করতে হবে, তাছাড়া গঞ্জে যেতে হবে, সার আনতে হবে আর কিছু বীজ আনতে হবে, আমার কিছু কাজ আছে। তখন বলল যে আরে তুমি থাকো, এখানে এসছো, আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, তুমি এত বড় একটা উপকার করেছো আমাদের, তোমাকে কি আমি এরকমভাবে যেতে দিব? আমি বললাম যে আঙ্কেল, তখন উনি বললেন যে কোনো কথা বলো না, তুমি আজকে থাকো, কালকে আমি তোমাকে দিয়ে আসব, আর এরপর থেকে কোনো ছুটি হলে বা যদি তোমার কোনো ফ্রি টাইম থাকে তাহলে তুমি এখানে আইসো, আমি তোমাকে এখানে নিয়ে আসব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যদি বলতেছেন আমি তাহলে কালকেই যাই। তারপর ওদিনকে রাত্রেবেলা আমাকে ওদের খাবার খাওয়ালো আর কি। ওই সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং ওদের ওইখানকার টাইম আমাদের এখানকার টাইমের সাথে মিলে না আর কি। তো আমি তখন সেখানে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম এবং রাত্রেবেলা আমাকে একটা জায়গায় শুতে দিল এবং শোয়ার আগে আমাকে আফসানা বলছিল যে আপনার কোনো সমস্যা হবে না তো এখানে শুতে, কারণ একদম ফ্ল্যাট খাটের বিছানা আর কি, ওখানে কোনো দশক মশক এরকম কোনো কিছু নেই। আমি তখন বললাম না সমস্যা নেই, তবে তুমি আজকে আমার সঙ্গে শুবে না তো হয়তো নাও ঘুম আসতে পারে। তখনও বলল যে ওখানে তো আমি মজবুর হয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু আপনি চাইলে আমি আপনার সঙ্গে এখানে শুতে পারি। আমি বললাম আপনি বলছো যে? ও তখন বলল না এমনিতেই কিছু না, ঠিক আছে তুমি তাহলে শুয়ে পড়ো। হ্যাঁ, তাই বলে ও দরজাটা একটু আওয়াজ দিয়ে ওখান থেকে চলে গেল। আমি সেখানে শুয়েছিলাম। সত্যি কথা 10-12 দিন আমি আফসানার সঙ্গে ঘুমাচ্ছে, আচমকা যখন চলে যাবে তখন তোমার একটু খারাপ লাগবেই। আমি এই কয়দিন ওকে ভালোবেসে ফেলেছি, সেটা
আমি ওকে কিভাবে বোঝাবো সেটা আমি বলে বোঝাতে পারছিলাম না। যাই হোক, ওদিনকে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে দেখি আফসান আমাকে ডাকতে এসছে। আমাকে উঠে সকালবেলা একটা গরম পানীয় খেতে দিল। আমরা যেরকম চাটা খাই ওরকম একটা পানি, তবে সেটা সবুজ রঙের। পানিটা আমি খেলাম। খাওয়ার পর ও আমাকে নিয়ে ওদের বাড়ির আশপাশটা ঘুরিয়ে ফিরিয়ে দেখালো এবং বলল এই জায়গাটা এরকম। ওদের এখানকার কাপড়গুলোর অদ্ভুত সব ডিজাইন, মনে হচ্ছিল যে গাছপালা দিয়ে কাপড়গুলো তৈরি, এমন অদ্ভুত ডিজাইন। তারপরে ওদিনকে সকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওইখানকার দুইজন জিন আমাকে বললেন যে ওই জিনগুলো তোমাকে নামিয়ে দিয়ে আসবে। এবং আফসানা আমাকে বলল যে ঠিক আছে, তুমি তাহলে যাও, আমার সঙ্গে তোমার পরে দেখা হবে এবং তোমাকে আমি কোনোদিন ভুলবো না। তুমি আবার যখন আসবে তোমার সঙ্গে আমার দেখা হবে। আমার আব্বা মনে হয় আর আমাকে মানুষের জন্য যেতে দিবে না, সেই তুমি যখন আসবে তখন তোমার সঙ্গে আমার দেখা হবে। তারপর ওই জিন দুটো আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে গেল এবং বাড়িতে আসার পর আমি শুধুমাত্র ওকে মিস করছিলাম। এবং আসার পথে ওই মুরব্বি জিনটা আমার হাতে একটা তাবিজ বেঁধে দিল এবং বলল কি যে এই তাবিজটা তুমি তোমার সঙ্গে রাখো। ওই জিনগুলো তোমাকে টার্গেট করেছে, ওরাও তোমাদের ক্ষতি করতে পারে, সেহেতু তুমি এই তাবিজটা পড়ে যেখানে সেখানে যেও, এমনি এমনি কিন্তু যেও না, আর ও তোমার ক্ষতি করতে পারে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আসার সময় আফসানাকে শুধুমাত্র 2 চোখ ভরে দেখলাম এবং বললাম তুমি ভালো থেকো। আমার মন খারাপ হয়ে গেল, কারণ এই 10-15 দিন ও আমার সঙ্গে ছিল, ওকে তো আমি ভালোবেসে ফেলেছি। আমার যুবক বয়স, এত সুন্দর একটা মেয়ের সঙ্গে এতদিন আমি একত্র ছিলাম, কারো সঙ্গে 2 দিন থাকলেও তার প্রতি ভালোবাসা চলে আসে, আর এখানে তো পুরো 10-15 দিন ও আমার সঙ্গে ছিল এবং ওর সঙ্গে আমি শুধুমাত্র কথা বলতাম, 24টা ঘন্টা আমার সঙ্গে থাকতো, এমনটি ঘুমানোর সময়ও ও আমার আশেপাশে থাকতো। এই জিনিসগুলো শুনলে আসলে খারাপ লাগার বিষয়। আমি খুব কষ্ট পেয়েছিলাম এখান থেকে ফেরার পর। ও আমাকে একটুবারও আটকাওনি, বলেওনি যে তুমি এখানে থাকো। তার মানে কি ও আমাকে পছন্দ করবে? ও তো এখানে এসেছিল বিপদে পড়ে, আমি তোকে ভালোবেসেছি। তারপরও আমাকে দিয়ে গেল। এর মাঝখানে পরে 2 দিন সময় কাটলো। 2 দিনের মধ্যে আফসানার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। আমি ভেবেছিলাম হয়তো ও আর কখনো আসবে না বা আমার কাছে এসে আমাকে এরকমভাবে দেখাও দিবে না, কারণ এখানে আসাটা তো ওর জন্য বাধ্যকতা নয়। কারণ ওই জিনগুলো যদি ওকে আবার ক্ষতি করে সেজন্য আসতে চাইবে না, সেটা আমি জানতাম। কিন্তু 2 দিন মাঝখানে কেটে গেল আফসানার কথা চিন্তা করতে করতে। আমি ভাবতাম যে ও কখন আসবে আমার কাছে এবং কখন এসে আমাকে আগের মতো জড়িয়ে ধরে বলবে যে আমার ঘুম আসছে না। ওদিনকে রাত্রেবেলা আমি শুয়েছিলাম আমার ঘরে একা একা, আমার ঘুম আসছিল না, এপাশ ওপাশ করছিলাম আমি। ওরকম করতে করতে প্রায় রাত 12টা-1টা বেজে গিয়েছে। 8টা বাজে এসেছি, মাঝখানে 4 ঘন্টা কেটেছে। কিভাবে কেটেছে আমি বলতে পারবো না। আচমকে আমি দেখি আমার চারপাশে একটা সুঘ্রাণও ভরে গিয়েছে। সুঘ্রাণটা আফসানার শরীরে সুঘ্রাণ ছিল এবং এটা আমি খুব ভালোভাবে জানি, কারণ ওর সঙ্গে আমি 12 দিন থেকেছি। 12 দিন থাকা অবশ্যই কোনো ছোটোখাটো বিষয় না। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম আফসানা আমার ঘরের মধ্যে অদৃশ্য অবস্থায় দৃশ্যমান হলো এবং আমি তাকে দেখে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে পড়লাম। আমি বললাম আফসানা তুমি। ও দৃশ্যমান হওয়ার আগে আমি বললাম আফসানা, তখন ও বলল যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না। সত্যি এটা কেমন অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। এই অনুভূতির কোনো মানে নেই আমার কাছে এবং এটা আমি কীভাবে দূর করবো সেটাও জানি না। তবে তোমাকে ছাড়া আমি বিন্দুমাত্র ঘুমাতে পারিনি 2 দিন, এটা কেন জানি না, বরঞ্চ 3 দিন যখন আমাদের এখানে ছিলে তখন আমার ঘুম হয়নি। তোমার কি কীরকম? আমি বললাম হ্যাঁ আমারও ঘুম হয়নি, দেখো আমি চুপচাপ বসে আছি এখানে। ঠিক সেই মুহূর্তেও তখন এসে আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলল কি যে সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং এটা কেন আমি জানি না। মানুষ এবং জিনের সম্পর্ক হয় কিনা তা বলতে পারবো না, তবে তোমাকে আমি যে ভালোবেসে ফেলেছি এটার অনুভূতি অন্যরকম এবং সত্যি কথা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না অথবা কারো কাছে গিয়ে থাকতেও পারবো না। এই কথা শোনার পর আমিও তখন আবেগে কেঁদে ফেললাম। বললাম তাহলে তুমিও সত্যি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না। এবং ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো এবং চুমু খেতে লাগলো। বলল আমি তোমাকে ছেড়ে কোথাও কোনোদিন যাব না, তোমার সঙ্গেই থাকবো। আমি বললাম ওই জিনগুলো যদি ক্ষতি করে তখন? আফসানা বলল যেমনটা করবে না কখনোই, আমি তোমাকে বিয়ে করব এবং আমি আব্বাজানকে তোমার কথা আজকেই বলবো, চলো আমার সঙ্গে। তখন ওই দিনই আমাকে ওর সঙ্গে করে ওদের ওখানে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর ওর আব্বাজানকে বলে যে আব্বাজান আমি ওকে বিয়ে করতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? আসলে এই কয়েকদিন ওর সঙ্গে থেকে ওর মায়া পড়ে গিয়েছি এবং ওর থেকে ভালো ছেলে হয়তো আমি আমার জীবনে কোনোদিন পাবো না। ওর সঙ্গে আমি 12 দিন থেকেছি, কিন্তু ও একটা বারও আমাকে কোনো লজ্জাহরণ বা কোনো ধরনের বাজে কাজ করার চেষ্টা করেনি। কি ওর সঙ্গে আমি টানা 12 রাত ঘুমিয়েছি, ও কখনোই আমাকে কোনো খারাপ টাচ করা অথবা ওরকম কোনো কিছু করেনি। এর থেকে ভালো ছেলে কি আমি কোথাও খুঁজে পাবো?
তখন আফসানার বাবা বলল কি যে এমনটা হয়েছে আমি তো জানতাম না। যাই হোক, এমনিতেই ও খুব ভালো ছিল আমি জানতাম, কিন্তু এরকমভাবে তোমরা থেকেছো তা তো জানতাম না। তাছাড়া তুমি যদি তোকে পছন্দ করে ভালোবাসো সেটা তো আমাকে করতেই হবে, এবং আজকে আমি তোমাকে বিয়ে দিব। তারপর একজন মৌলবী জিনকে ডাকা হলো। সেই জিন তখন আমাদের সেখানে বিয়ে পড়ালেন, এবং ওই দিনকে ওইখানে ওই ঘরে, যে ঘরে আমি প্রথম দিন শুয়েছিলাম, সেখানে আমাদের বাসর ঘর সাজানো হলো, এবং ওই রাতে আমি ওর সঙ্গে ওখানে বাসর করলাম, এবং সে অনুভূতি আসলে অন্যরকম ছিল। এই ঘটনা আজকে থেকে প্রায় 2.5 বছর আগে, এবং ওই দিনকে আমার বিয়ে হয়েছিল, এবং বিয়ে হওয়ার পর আমি ওখানে 3 দিন ছিলাম, এবং এই 3 দিন আমার পরিবর্তে এখানে একজন জিন ছিল, যেই জিন কিনা আমাদের এখানকার সমস্ত কাজগুলো করে দিত। এবং তারপর ওই এরপরে এই 2.5 বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার মধ্যে প্রথম পরিবর্তন হচ্ছে কি, আমার যে পৈতৃক জমিগুলো ছিল সেই জমিগুলো ওই জিনের দ্বারা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর কি, এবং আমার কাকারা সেই জমি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আর আমার নানা বাড়ি যেসব জমি ছিল তার পদে থেকেও নানা ভাগ দিবে বলেছে, কারণ নানাকে ওই জিনেরা উঠিয়ে নিয়ে তখন ভয় দেখিয়েছে যে না দিলে খবর আছে, কারণ আমার নাতিকে নিয়ে গেলাম, তোমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি, তোমার নাতির সঙ্গে বিয়ে দিয়েছে আর কি। ওর আফসানার যে দাদা ছিলেন সেই দাদা এই কথাগুলো বলেছে আর কি। তো তিনিও বেশ ভয় পেয়েছে, এবং ভয় পেয়ে আমার সম্পত্তি আমাস্ত করেছে আর কি। করার পর এখন হচ্ছে গিয়ে মাঝখানে আমি আমাদের যে বাজার ছিল, বাজারে বড় একটা দোকান দিয়েছি, কসমেটিক্সের দোকান, এবং সেই দোকানে আমি খুব ভালো ব্যবসা করি, এবং আমার আরও জমি জমা আর অনেক কিছু আমি করেছি। আর আমার বউ একটা পরী আর কি, যে কিনা আমার জীবনে এসে আমার জীবনটাকে পরিবর্তন করে ফেলেছে। তো ওই সময় থেকে এখন পর্যন্ত আমি ভালো আছি, এবং এরকমভাবেই আমি ওর সঙ্গে আছি, আফসানার সঙ্গে। এবং আফসানার মতো একটা মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, সেটা হোক কোনো পরী বা কোনো মানুষ, ও সত্যি আমাকে খুব ভালোবাসে। সেদিনকে রাতে আফসানার সঙ্গে কি হয়েছিল আমি জানি না, সত্যি ওই জিনগুলো ওকে ধর্ষণ করেছিল নাকি করেনি সেসব বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ হচ্ছে ও এত ভালো মেয়ে। এত সুখে রেখেছে আমাকে, সে সুখ আসলে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আমার জন্য সকলে দোয়া করবেন যেন আমি এবং আফসানা খুব ভালো থাকতে পারি, এবং এটি আমাকে অনেকটা অনুপ্রেরণা দেয়। আমি ছোটবেলা থেকে যেরকম বড় হয়েছি, আল্লাহ মানুষের দুঃখ ঘুচিয়ে দিয়েছেন আফসানাকে আমার জীবনে পাঠিয়ে। এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। প্রিয় দর্শক, ঘটনাটার এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ কণ্ঠে আমি RJ মিজু আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন MS স্টোরি বক্স। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ সবাইকে।